নমস্কার। আজ কালাশ সাপ নিয়ে দু একটি কথা বলি। কালাশ সাপটি ইংরেজি নাম আমাদের এলাকায় কমন ক্রেট। এই সাপটি ক্রেট প্রজাতির সাপ। আমাদের দেশের সারা দেশেই এই সাপটিকে দেখা যায় বা পাওয়া যায় বা এই সাপের কামড় ঘটে। দক্ষিণবঙ্গের সুন্দরবন সংলগ্ন এলাকায় বা সেই সব ব্লকগুলোতে, তার সাথে সাথে সারা দেশের প্রত্যেকটি ব্লকে প্রায় এই সাপের আনাগোনা আছে। এই সাপের কামড়ের ঘটতেই থাকে। সাধারণত জুলাই আগস্ট এই সময় এই সাপের কামড়ের আধিক্য থাকে এবং পেশেন্ট হাসপাতালে আসে। চারিদিকে বৃষ্টির জলে টইটম্বুর, গর্ত বা ওদের আস্তানাগুলো সব জল ভর্তি হয়ে থাকে, তাই ওরা বাড়ির আশপাশে আসে এবং ঘরের ভেতরেও ঢুকে পড়ে। আমরা বিভিন্ন নামে এই সাপটিকে ডাকি। কখনো কালচিতি বলি, কেউ ড্যাবনা সাপ বলে। যাই হোক, এই সাপের প্রায় 1 মিলিগ্রাম বিষে একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে, সেটাই বিজ্ঞানীরা বলেছেন। সাপটি নিউরোটক্সিক, অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে যে মাংসপিণ্ডগুলো, মাসেলগুলো, সেই মাসেলগুলোকে পরিচালনা করে যে নার্ভ বা স্নায়ু, তাকে এই সাপের যে ভেনম বা বিষ নষ্ট করে দেয়। তাহলে কি হয়? তাছাড়া যেমন নাক, চোখের পাতার যে কন্ট্রোল করে যেসব নার্ভ, ইভেন আমাদের গলার ভেতরে যে আলজিভ বা যেখানে শ্বাস নেওয়ার যে ল্যারিঙ্গোফ্যারিংস, এইসব জায়গাগুলোকে সাধারণত অকেজো করে দেয় এই সাপের ভেনম বা এই সাপের বিষ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সাপের কামড় সাধারণত ঘটে রাত্রিতে বিছানায়। বৃষ্টি বাদলার দিনে, এখন যদিও টিভি বা মোবাইলের যুগ, মানুষ একটু দেরিতে বিছানায় যাচ্ছে বা শুতে যাচ্ছে, কিন্তু এক সময় মানুষ যখন এইসব ছিল না, রেডিওর উপরে নির্ভর করতো, পরের দিকে একটু টিভি দেখতো, তখন কিন্তু তাড়াতাড়ি মানুষ শুয়ে পড়তো। সেই সময় এইসব কামড়গুলো ওই 12টা, 1টা, 2টো রাত্রিবেলা ঘটতো। এখন যেহেতু মানুষ একটু দেরিতে বিছানায় শুতে যাচ্ছে, কামড়গুলো একটু দেরিতে হচ্ছে, অর্থাৎ 12টা, 1টা, 2টো এরকম সময় ঘটনাগুলো ঘটছে। এবং তারপরে তার যেসব সমস্যা সেগুলো তৈরি হচ্ছে। এইসব সাপের কামড়ের রোগীগুলো সাধারণত হাসপাতালে আসে ভোরের দিকে 4টে, 5টা বা পরের দিন সকালে 12টার মধ্যে, কখনো কখনো পরেও আসতে পারে। কি হয় রোগ লক্ষণ? আমরা আরও যেসব সাপের কামড়ের এই আমাদের যে শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী বা এই যে নার্ভগুলো নষ্ট করে, তার ভেতরে সাধারণত আমাদের একটি সাপের দেখা যায় এখানটায়, এবং উত্তরবঙ্গে বা নদিয়া বা বর্ধমান এসব জায়গায় দেখা যায়। সেটা হলো গোখরো সাপ। কেউটিয়ার গোখরো প্রজাতির সাপ হলো নিউরোটক্সিক স্নেক, যার ভেনমের বা বিষের প্রভাবে আমাদের শ্বাসনালী বা শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী সেসব মাংসপিণ্ডগুলোকে নষ্ট করে। কিন্তু ক্রেটেও নষ্ট করে একইভাবে। ক্রেটের সঙ্গে এর পার্থক্য এই যে কোবরা প্রজাতির সাপের যে রোগ লক্ষণ কামড়ানোর পরে হয়, সেটা সঙ্গে এর পার্থক্য এই যে কালাচে কামড়ালে সাধারণত এর খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট দাঁত থাকে এবং এর কামড়ানোর ব্যথা যন্ত্রণা হয় না। যেখানে কামড়ায় সেখানে ফুলেও ওঠে না। খুব সূক্ষ্ম সূক্ষ্ম দাঁত থাকার জন্যে অনেক সময় পরের দিকে যদি হাসপাতালে আসে, সেক্ষেত্রে দাঁতের চিহ্ন নাও পাওয়া যেতে পারে। তবে প্রাথমিক স্তরে যদি এই রোগী হাসপাতালে আসে, তাহলে সাপের ওই দাঁতের চিহ্ন দেখা যায়। যেহেতু ব্যথা যন্ত্রণা হয় না, তাই রোগী বলতে পারে না তার কোথায় কামড় ঘটেছে। এবং যে বিশেষ রোগ লক্ষণ, মানে একটি অতীব কি বলে আশ্চর্যজনক এই সাপের কামড়ে ঘটলে হয়, সেটা যে কামড়ানোর পর
রুগী কিন্তু আরও বেশি ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। দেখা গেছে, আমি এই যে কথাগুলো বলছি এগুলো আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, শুনেছি পেশেন্টরা এসে বলে বা তাদের রোগ লক্ষণ দেখে পরের দিকে আমরা বুঝতে পেরেছি। কামড়ানোর পরে রুগী সাধারণত আরও ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। প্রায় ১-১.৫-২ ঘন্টা পরে তার ঘুম ভেঙে যায়। তখন তার পেটের ব্যথা করে, পায়খানা পায়খানা ভাব হয়, কখনো কখনো বমি বমি হয়। অর্থাৎ এইসব রোগ লক্ষণগুলো কী হয়? সাধারণত পায়খানা বমি হলে হয়। এখানে মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে এ বোধহয় সম্ভবত পায়খানা বমি করছে। তার পরের দিকে তার কী হয়? গা হাত পা ব্যথা হয়। গায়ে হাত দিলে সে ব্যথা অনুভব করে, অর্থাৎ আমাদের ভাষায় টেন্ডারনেস বলে, মাসেল পেইন হয়, জয়েন্ট পেইন হয়। তারপরে কেউটি সাপের কামড়ের যেসব রোগ লক্ষণ সেগুলো হয়, যেমন গলা ব্যথা, মাথাটা ভারী ভারী হয়ে যায়, গিলতে অসুবিধা, নাকি সুরে কথা বলা, চোখের পাতা পড়ে যাওয়া, তারপরে শ্বাসকষ্ট হয়। এই যে রোগ লক্ষণগুলো, এই রোগ লক্ষণগুলো কেউটি সাপের ক্ষেত্রে যেমন হয় এদেরও হয়, কিন্তু এর ক্ষেত্রে যেটা হবে বারবারই বলা যায় সেটা হচ্ছে হাসপাতালে রুগী খুব পিকিউলার এবং পিকুলার প্রেজেন্টেশন নিয়ে হাসপাতালে হাজির হয়। কখনো কেউ এসে বলছে বুকে ব্যথা নিয়ে হাজির, আপনি তাকে সাপের কামড়ের চিকিৎসা করতে গেলে কিন্তু বিভ্রাট ঘটে, বাড়ির লোকের সঙ্গে বচসা হয়। আমি এরকম দেখেছি, অনেক পেশেন্ট দেখেছি। কারো কেউ এসে শুধু বলছে পেটে ব্যথা হচ্ছে, পায়খানা হচ্ছে, ডাক্তারবাবুরা বিভ্রান্ত হন। আমি দেখেছি হাসপাতালে তার পায়খানা বমির চিকিৎসা হচ্ছে, কেউ আনকনশাস হয়ে যাবে, তারপরে অজ্ঞান হয়ে যায়। সেই পেশেন্ট এসছে, তার স্ট্রোকের চিকিৎসা হচ্ছে, আলটিমেটলি দেখা গেল সেটা কিন্তু ক্রেট বাইট বা কালাস বাইট। এমনও প্রেজেন্টেশন হয়, পেশেন্ট আসে, তার বাড়ির লোকেরা বলে তার হার্টের সমস্যা আছে, বা আগে থেকেই তার হার্টের সমস্যা, শ্বাসকষ্ট ছিল, মানে যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকে, বা কারো কারো হয়তো কিডনির সমস্যা আছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে সাপে কামড়াবে না, কালার সাপে, এমন কথা নয়। যে কোনো রুগীই তো কামড় করতে পারে, যে কোনো মানুষেরই কামড় ঘটতে পারে। সেই ক্ষেত্রে তখন বাড়ির লোকের প্রেজেন্টেশন এমনিভাবে আসে হাসপাতালে যে রুগীটার এই সমস্যা আছে, ডাক্তারবাবু এই অবস্থা। তখন পেশেন্ট আসে, যখন তার সুগার আছে, দেখা যায় পেশেন্টটা অনেকটা ড্রাউজি হয়ে এসছে, ঘুম ঘুম ভাব। কিন্তু ডাক্তারবাবুর মাথায়, যেহেতু আমরা দক্ষিণবঙ্গে বাস করি বা এই অঞ্চলে চিকিৎসা করি, মাথায় এটা উপলব্ধিতে আসতে হবে যে কালাচের কামড় নয় তো, গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্যথা ব্যথা অনুভব করছে পেশেন্ট, চোখটা খুলছে, কিন্তু অন্য সময় যেমন আমরা চোখ খোলা দেখতে পাই মানুষের, সেরকম চোখ খোলা না, একটু যেন কম খুলতে পারছে। সেই জন্যে এটা বিভ্রান্ত হওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এক্ষেত্রে তো বাড়ির লোক বলতেই পারে না, বা মানুষ, রুগী তো বলতে পারে না যে তার সাপের কামড় ঘটেছে, বা তার ব্যথা যন্ত্রণা করছে, বা এখানে বা শরীরের এইখানে কামড় ঘটেছে। অতএব ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবার দরকার। সেই জন্যে যারা চিকিৎসক তাদের জন্য বলবো, ব্যাপারটা দক্ষিণবঙ্গের, যদি আপনারা ধরুন সুন্দরবন অঞ্চলে ডাক্তার হিসেবে চিকিৎসা করেন, তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তো অবশ্যই এগুলো একটু ভাবনার ভেতরে আসতে হবে। কারণ কালার সাপের কামড় কিন্তু বাড়ছে। যদি আমরা ভাবনা চিন্তা না করি, সজাগ না হই, বা যদি আমরা বুঝতে ভুল করি, ডায়াগনোসিস যদি খুব মিসলিড করে, মানে ভীষণভাবে আপনি বুঝতেই পারবেন না প্রেজেন্টেশনটা, অদ্ভুত সব প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে, মা বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছে, সেই বাচ্চাকেই হয়তো কামড় দিয়েছে। এমনকি মা, বাচ্চা, বাবা সবারই কামড় দিতে পারে। একটি সাপ অনেকগুলো মানুষকে একসঙ্গেই কামড়াতে পারে। আমি দেখেছি, ৩ জনকে কামড়াতে দেখেছি, ২ জনকে তো হামেশাই দেখেছি, বহু পেশেন্ট দেখেছি। অতএব ব্যাপারটা এরকম যে ভোরের দিকে বা সকালের পরে বা দুপুরের মধ্যে এই ধরনের পেশেন্ট যদি আসে, তাদের যদি গা হাত পা ব্যথা থাকে, চোখের পাতাটা যেন মনে হচ্ছে একটু খুলতে অসুবিধা হচ্ছে, বা পেশেন্ট বলছে আমার একটু গলায় ব্যথা, একটু নজর রাখা। সব রোগ লক্ষণ একসঙ্গে বা প্রত্যেকটি রুগীর যে একই রকমভাবে একই রকম প্রেজেন্টেশন নিয়ে আসবে এরকম কথা নয়। কিন্তু কালার সাপের কামড়ের রুগীর কিন্তু বাড়বে এই সময়, এবং এইগুলো যদি আমরা মিস করি বা মিসলিডেড হই, তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস করতে গেলে যদি আমাদের অসুবিধা হয় বা ভুল করি, তাহলে কিন্তু এইসব রুগীগুলো চিকিৎসা বিভ্রাট ঘটবে এবং মৃত্যু হতে পারে। কেউটে সাপের সঙ্গে কালার সাপের যে মানে বৈশিষ্ট্যের যে পার্থক্য, আমি এটা এরমভাবে বিশ্লেষণ করি, যেমন যে একটি লোহা গরম হয় খুব দ্রুততার সাথে, আবার ঠান্ডা হয় খুব দ্রুততার সাথে। কিন্তু কেউটে সাপের ক্ষেত্রে, কালার সাপের ক্ষেত্রে বা এই কমন ক্রেটের ক্ষেত্রে
সমুদ্রের জলের মতন। সে গরম হয় অনেক ধীরে ধীরে, আবার ঠান্ডা হয় অনেক ধীরে ধীরে, এবং রোগ লক্ষণটাও প্রকটিত হয় অনেক ধীরে ধীরে। কেউটে সাপের ক্ষেত্রে সাধারণত যদি আপনি পার্সেন্টেজ বলেন, প্রায় ৮০% ক্ষেত্রে বা আরও বেশি, যদি কেউটে সাপের কামড় ঘটে, তার রোগ লক্ষণগুলো সাধারণত ওই ২ ঘন্টা ২.৫ ঘন্টা, খুব বেশি হলে ৩ ঘন্টার ভেতরে, যদি সে ঠিকঠাক মতন 15 মিলিগ্রাম তার লিথাল ডোজ যদি দেয়, তাহলে কিন্তু এসব রোগ লক্ষণ দেখা যাবে। আর এর যে ট্রিটমেন্ট আমরা, আপনারা সবাই জানেন, এর ট্রিটমেন্ট তো সেই অ্যান্টিভেনাম সিরাম। সেই অ্যান্টিভেনাম সিরাম সরকারি গাইডলাইন অনুযায়ী, এবং তার সঙ্গে যদি নিওস্টিকমিন অ্যাট্রোপিন কোবরার ক্ষেত্রে ঠিকঠাক করে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার ২ ঘন্টার ভেতরে তার সমস্ত রোগ লক্ষণ কিন্তু সাবসাইড করে যাবে। ১০০ ভাগের ভেতরে ১০০ ভাগ রোগী কিন্তু সুস্থ হয়ে উঠবে, মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে। আবার কালাচের ক্ষেত্রে যেটা হবে, এই যে রেসপন্স করাটা অনেক ডিলে হবে, অনেক দেরিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু ধৈর্য ধরতে হবে বাড়ির লোককে, এবং চিকিৎসকদেরকেও মন স্থির করতে হবে। যদি আগে কখনো কালার সাপের কামড়ের চিকিৎসা না করে থাকেন, যদি প্রথম কালার সাপের একটি খুব খারাপ রুগী আসে, তাহলে সেটা যদি আপনি আপনার ওয়ার্ডে চিকিৎসা করেন, সেক্ষেত্রেও আপনার ধৈর্য থাকতে হবে। পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেনটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা সেসব দেখতে হবে। অন্য অন্য যেসব ভাইটালসগুলো, সেগুলো সব মেনটেন করতে হবে। পাশাপাশি যেসব চিকিৎসা আছে, অ্যান্টিভেনাম দেওয়া, এক্ষেত্রে নিওস্টিকমিন অ্যাট্রোপিন সরকারি গাইডলাইন অনুযায়ী দিতে বলছে, তো দিতে হবে। সেখানে রেসপন্স করাটা কিন্তু একটু দেরিতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, রেসপন্স করবেই। এবং এর রিকভারি, অর্থাৎ অন্যান্য এই যে কেউটে বা গোখরো সাপের কামড়ের যে রিকভারি, বা আপনি যে রোগ লক্ষণগুলো সাবসাইড করে যাবে, চোখের সামনে আপনি দেখতে পাবেন অর্গানোফসফরাস পয়জনিং পেশেন্ট যেমন পিপুল ডাইলেট করে যাওয়ার পরে একদম ফাইন, এই পেশেন্টের কিন্তু তাই হয়। কিন্তু কালাচার ক্ষেত্রে কিন্তু তা হবে না। এই যে গিলতে অসুবিধা, বা এই যে নাকি সুরে কথা বলা, নাকি সুরে কথা বলাটা হয়তো খানিকটা সাবসাইড করে যাবে, কিন্তু চোখের পাতা পড়ে যাওয়া, গিলতে অসুবিধা, এগুলো কিন্তু ২৪ ঘন্টা থাকতে পারে, ৪৮ ঘন্টা থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে ৭২ ঘন্টাও থাকতে পারে। এটা কিন্তু কোনো ওষুধ নেই যে যা দিয়ে আপনি এগুলোকে প্রশমিত করতে পারবেন। এগুলো অভিজ্ঞতা আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি শুধু মেনটেন করে যান তার ভাইটালসগুলো, তার অক্সিজেন স্যাচুরেশন বা সেটা, তাহলে কিন্তু এই পেশেন্ট কিন্তু আপনার পরের দিকে আস্তে আস্তে কিন্তু সে রিকভারি হবেই হবে। তো কালাচের ক্ষেত্রে যেটা আমি আবার বলা, সেটা হচ্ছে যে এই চিকিৎসার পার্টেও আপনাকে খেয়াল রাখতে হবে, এবং একটু যত্নবান হতে হবে, এবং একটু কি বলে, একটু একটু নজর রাখতে হবে। এক্ষেত্রে বলবো এনপিএম করতে হবে, নাথিং পার মাউথ আমরা যেমন বলি, মানে মুখে কিছু খেতে দিলে হবে না। যেহেতু তার সিউডোবালবার পলসি হয়েছে, আলজিভটা অবশ হয়ে গেছে, খাদ্যনালী এবং শ্বাসনালীর ওই জায়গা দিয়ে যখন খাওয়ার যাবে, সেটা শ্বাসনালীর ভেতরে চলে যাবে। আমি দেখেছি এসব পেশেন্ট, এবং তাকে মরে যেতেও দেখেছি, যে বাড়ির লোক হঠাৎ তার মুখের ভেতরে জল দিয়ে দিয়েছে, যেহেতু অ্যাট্রোপিন পেয়েছিল, গলাটা শুকিয়ে গেছে, পেশেন্টকে অ্যাট্রোপিন দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, তার শ্বাসনালীতে জল চলে গেছে, পেশেন্ট তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে। অতএব এই পেশেন্টকে এনপিএম রাখতে হবে। এনপিএম রাখা মানে আপনাকে ফ্লুইড মেনটেন্যান্সটা রাখতে হবে, এগুলো দেখা দরকার। আর খেয়াল রাখতে হবে পেশেন্টটাকে, খুব খেয়াল রাখতে হবে। যখন সিসিউতে থাকে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভেতরে যখন এই ধরনের পেশেন্ট থাকে, সেখানেও কিন্তু এই যে টোসিস বা এই যে রোগ লক্ষণগুলো সাবসাইড করতে অনেক সময় লাগবে। আমি আমাদের হাসপাতালে বা বিভিন্ন হাসপাতালে যারা শিশুতে কাজ করেন, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, বা তারা আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা এটা কী হলো, যে দেরি হচ্ছে, কোনো বুঝতে পারছি না, কী করব। সেক্ষেত্রে দেখা গেছে এই যে ধৈর্য ধরে তার চিকিৎসা করলে, বা অন্যান্য ভাইটালসগুলো মেনটেন করার পর আস্তে আস্তে পেশেন্ট কিন্তু নিশ্চিত ভালো হয়ে যায়। তো কালাচের ক্ষেত্রে আমার এই বিশেষ কিছু কয়েকটি কথা রোগ লক্ষণ দিয়ে বলা। সাপ সম্পর্কে বেশি কথার দরকার নেই, কিন্তু চিকিৎসা পাটে এবং তার কি ঘটনা ঘটে, এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেমন একজন সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে যে তার বাড়িতে এই ধরনের ঘটনা করলে ভোরের দিকে বেশি রাতে যদি পেশেন্ট বলে যে আমার পায়খানা ভাবছে, পেটে ব্যথা করছে, এবং সে পরের দিকে যদি বলে গা হাত পা ব্যথা, গিলতে অসুবিধা, একদম দেন সময় নষ্ট করবেন না, সোজা হাসপাতালে নিয়ে চলে আসুন। এবং সে নাও বলতে পারে তার কিসে কামড় ঘটেছে কিনা, ব্যথা যন্ত্রণা তো থাকবেই না। অতএব এগুলো মাথায় রাখতে হবে। অনেক সময় পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়, কারণ বাড়ির লোক যখন তার সঙ্গে তার দেখলো, গত বছর বোধহয় আমাদের কাছাকাছি স্বামী স্ত্রী দুজনই মারা গেছিল, আমি সহমরণ বলেছিলাম।
সেখানে বাড়ির লোক জানতোই না, মা বাবা পাশে ঘরে থাকতো। যখন ছেলে দেখলো, বাবা মা খুব খারাপ অবস্থা, তারপরে হাসপাতালে নিয়ে আসে, 10 মিনিটের ভেতরে পেশেন্ট মরে যায়। তো এরকম এইগুলোকে খুব খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস বলবো যে কী করে এই কালার সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। খুব গরম নিশ্চিত চারিদিকে, তবুও বলবো বিছানায়, আগে দক্ষিণবঙ্গে একটা অভ্যাস আছে যে, বা আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে বিছানা দুদিন ধরে করে রাখা আছে, মশারিটা একদিকটা বেঁধে রাখা আছে, সময় নষ্ট হবে তাই এসে আবার মশারিটা একটু গুজে নিলাম না, পুরো বিছানাটাই আবার করে পরিষ্কার করে বিছানাটা দেখে শুনে, শুনুন মৃত্যুর চাইতে তো বড় কিছু নয়, এই 10টা মিনিট আপনাকে সময় নষ্ট করতে হবে। ভালো করে বিছানা দেখে বিছানার ভেতরটা ভালো করে দেখবেন, দরকার হলে তোষকটা তুলবেন, চাদরটা তুলবেন, তুলে দেখবেন বাবু বাসা বেঁধে বসে আছে কিনা, সেখানে হয়তো বসে আছে। অতএব ভালো করে বিছানা দেখে তারপরে বিছানা করে তারপরে শোবেন, এবং মশারি অবশ্যই টানাবেন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলবো বিশেষ করে, এখানে আমি যতবার বলি এই একটি কথা বলি, সেটা হচ্ছে বিছানায় এই মশারিটা একটা সাইজ বড় কিনবেন, মশারিটার যে নিচের পোর্শনটা সেটা যাতে ভালো করে বিছানার নিচে ঢুকিয়ে দেওয়া যায়। সবাই কী করে, বিছানার উপরে রাখে এইসব ওই চাদর কাঁথা এইসব দিয়ে সেটাকে চেপে রাখে, না সাপের মাথা ঢুকিয়ে দেয়, দিয়ে ভেতরে ঢুকে যায়। অতএব আপনাকে যত্নবান হতে হবে, মৃত্যুরকে আটকাতে গেলে এটা যত্নবান হতে হবে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা দেখেছি, আমি গত বছর আমাদের হাসপাতালে দেখেছি যে এক ভদ্রমহিলার কানে সাপে কামড়েছিল। তা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, একটি না 2টি পেশেন্ট দেখেছিলাম, তাতে অনেক পেশেন্ট দেখেছি, আমি গত বছরের একটি গল্প মনে পড়ছে তাই বলছি। সেটা হলো যে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কখন বাথরুমে গেছিলে বা পেচ্ছাপ করতে গেছিলে? ও বললো ওই 2:30, 3টে, 3:30টের মধ্যে গেছিলাম। যেয়ে দেখলাম যে আর সকাল হয়ে গেছে, আবার গুজে রাখবো, ভাবুন। সে মশারিটা আর গোজেনি, হয়তো সাপটা তার ওই মশারির চারিদিকে ঘুরছিল, যেই ফাঁকা পেলো ওই যে আবার শুয়ে পড়লো, তখন সে ভেতরে ঢুকে পড়লো। এমনি একটি মেয়েকেও গত বছর কি তার আগের বছর সম্ভবত, এই ক্যানিং 2 নম্বর ব্লকের মেয়েটি, তার কিন্তু এরকম সে বিছানায় শুয়ে শুয়ে পড়ছিল, সে বেশি রাতে খেতে যায়, সম্ভবত তার সে বছর মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে সে ওই বিছানা যে একটু খোলা ছিল মশারিটা, সেখান থেকে তার সাপটা ভেতরে ঢোকে, তারপরে তার আবার কামড় ঘটে। তো এক্ষেত্রে যত্নবান হতে হবে, মশারিটা নিয়ে শুতে হবে। এবং যদি ফ্লোরে শুতে হয়, মানে ধরুন বাড়িতে আমার চৌকি নেই, এখন সাধারণত সবার বাড়িতেই চৌকি থাকে, এবার যদি লোক সংখ্যার উপর নির্ভর করে, যদি আমার বিছানা যদি মানে মেঝেতে শুতে হয়, সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে যে মশারি টানাতে হবে, এবং খুব সুন্দর করে মশারিটাকে ভালো করে গুছতে হবে। এবং যেটা ছোট মশারি যেটা হলে যেটা হয়, যদি মশারির ভেতরে 2জন 3জন মানুষ আমরা শুই, তাহলে কী হবে, হাতটা মশারির গায়ে লেগে যাবে, সেক্ষেত্রে মশারির বাইরে থেকে কিন্তু কালার সাপের কামড় ঘটার সম্ভাবনা থাকে। দেখেছি প্রচুর পেশেন্ট এইভাবে প্রেজেন্টেশন হাসপাতালে এসছে। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এখন মাটির বাড়ির সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু দেয়াল হয়তো ইটের, কিন্তু ফ্লোর হচ্ছে বা মেঝেটা হচ্ছে মাটির, এখানে অনেক ফাঁক ফোকর থাকে, বা দরজার নিচটা যদি ফাঁকা থাকে, যদি একতলা ঘর হয়, তাহলে অবশ্যই ভাবুন এই বর্ষাকালে ওই সাপ ব্যাঙ কিন্তু ঘরের ভেতরে ঢুকবে। বা যদি ইঁদুরের গর্ত থাকে, খুব যত্নবান হবেন, ইঁদুরের গর্তটা একদম বন্ধ করে দেবেন, এবং দুর্মুজ করে দিয়ে চারিদিকটা যদি গর্ত বা লুজ মাটি থাকে সেগুলোকে একদম মানে শক্তপোক্ত করে ফেলবেন, দয়া করে এটা করুন। আর বাড়ির পাশে যদি আপনার ধরুন মুরগির ঘর, হাঁসের ঘর বা এই ধরনের থাকে, বা পাখি অনেকে মানে পছন্দ করে বা চাষ করে, তাদেরকে বলবো একটু দূরে রাখো, কারণ ওই সবের পাখির জন্য বা এদের জন্য সাপ আসবে। তো এক্ষেত্রে আপনাদের এই কটি কথা আমি বললাম, আমার মনে হলো এই কথাগুলো বলা। আর একটি কথা বলবো যে আরেকটি সাপ বিছানায় কামড় ঘটে, সেটা হলো ঘরচিতি সাপ। ঘরচিতির সাথে কালার সাপের পার্থক্য হলো এই, ঘরচিতি বিষহীন সাপ, এই সময় সন্ধ্যের পরে প্রচুর এই সাপের কামড়ে রোগী হাসপাতালে আসে, আবার মানুষ অজান্তে এই সাপটিকে প্রচুর মারে, মারার কোনো প্রয়োজন নেই, খুব খুব গুরুত্বপূর্ণ সাপ, ঘরের ভেতরে টিকটিকি অনেক বড় বড় পোকামাকড়কে খায়, সে আমাদের উপকারই করে। তো এই সাপটিও বিছানায় দেখা যায়, ওই পোকামাকড় খেতে আসে, তাই কখনো সখনো আমি দেখেছি আমাদের হাসপাতালে বহুবার একই সঙ্গে ঘরচিতি এবং কালাজকে মেরে নিয়ে এসেছে। কখনো 2টি সাপের একটি সাপ কামড়েছে, কালাজ কামড়েছে, আবার ঘরচিতিকেও কালাজকে মেরে নিয়ে এসেছে। আবার কখনো দেখেছি কালাজকে, কালাজ আর ঘরচিতি আছে, সেখানে হয়তো
কালাসটাই কামড় করেছে। তো যাই হোক, এই দুটি সাপের পার্থক্য হলেই কালাস সাপের গলার থেকে খানিকটা অংশ দাগ থাকে না, লেজ অবধি দাগ থাকে। আর ঘরচিতির ক্ষেত্রে গলার থেকে দাগ থাকে, লেজে দাগ থাকে না। তো এগুলো বিভ্রান্ত হবেন না, ব্যাপারটা মাথায় রাখুন। যদি এই ধরনের পরিস্থিতি হয়, যাই ঘটনা ঘটুক না কেন, সময় নষ্ট করবেন না, হাসপাতালে চলে আসুন। আর বাঁধন দেবেন না, বাঁধনের কোনো মূল্য নেই। বাঁধন দিয়ে সাপের ভেনাম বা বিষ অ্যাবজর্পশনটাকে আটকানো সম্ভব হয় না। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে।